মৃত্যুর মতো চাচাকে হারাইছিলাম, অনেকদিন পরে আমরা চাচাকে পাশে পাচ্ছি। আমার 3 মাস বয়স ছিল তখন আমার নানু ভাই কারাগারে যায়, আমি এখনো তাকে দেখি নাই। 16 বছর যে কি কষ্টে আমরাই জানি। 16 বছর পর পিলখানার বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত বিডিআর সদস্যরা। কাশিমপুর ও কেরানীগঞ্জ কারা ফটকে স্বজনদের উচ্ছ্বাস, ন্যায় বিচার পাওয়ায় স্বস্তি। ফেব্রুয়ারিতে জুলাই আন্দোলনের প্রতিবেদন দেবে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। তুর্কি ইউনুস সাক্ষাৎ, পাচারের অর্থ ফেরাতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহায়তা কামনা। বৃষ্টি হয় তেনে এক কাটু পানি জমে। একজনের বাচ্চা ডেলিভারি, বউকে কাঁধে করে রাস্তা নিয়ে গেছে। রাজধানীতে উন্নয়নের নামে প্রতিদিন রাস্তা খোঁড়াখড়ি, কাজের ধীরগতি দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। সংস্থাগুলোর সমন্বয় করতে আলাদা কমিশনের পরামর্শ। রমজানে খেজুর ছোলার বাজারে বাড়তে পারে উত্তাপ। 6 মাসে কমেছে আমদানি, পর্যাপ্ত মজুদ থাকার দাবি ব্যবসায়ীদের। কৃত্রিম সংকট ঠেকাতে নজরদারি বাড়ানোর পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। 16 বছর পর পিলখানার বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত হচ্ছেন 178 বিডিআর সদস্য। কাশিমপুর ও কেরানীগঞ্জ কারা ফটকে ভিড় করছেন স্বজনেরা। স্বজনদের বরণ করতে সকাল থেকে ফুল ও মিষ্টি নিয়ে কারাগারের ফটকে অপেক্ষা করছেন স্বজনরা। আনন্দ অশ্রুতে ভাসছেন তারা। এ সময় দেরিতে হলেও ন্যায় বিচার পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। গত 19 জানুয়ারি কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি শেষে বিস্ফোরক মামলার আসামিদের জামিনে মুক্তির আদেশ দেয়া হয়। বাবা থেকেও না থাকার মতো অনেক কষ্ট, অনেকে বাবার আদর পায়, আমি পাইনি। খুব কষ্ট করে বাচ্চাগুলোকে মানুষ করতেছি। এখন 16 বছরের পর আমরা এখানে আজকে সাক্ষী দেখা হবে সামনাসামনি। ছেলে মেয়ে বউ বাচ্চা পাইছি, খুব আনন্দ লাগতেছে। 16 বছর যে কি কষ্টে আমরাই জানি। এই মুহূর্তে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী সাদিকুর রহমান এবং আমান নবী। সরাসরি প্রথমেই যাচ্ছি সাদিকের কাছে। সাদিক, হ্যাঁ, বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ 16 বছর আসলে কারাবরণ করার পর, কারাবাসের পর কিন্তু অবশেষে আজকে 178 জন জামিনে মুক্তি পেতে যাচ্ছেন বিডিআর সদস্য। এবং ইতিমধ্যেই কিন্তু কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কিন্তু মুক্ত হওয়া শুরু করেছে বিডিআর সদস্যরা। এবং এখানেও কিন্তু অপেক্ষমান আছেন যারা মুক্ত হবেন, মুক্তি পাবেন, তাদেরকে আসলে বরণ করে নিতে কিন্তু এখানে সকাল থেকে, ভোর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি পরিবারের সদস্যরা কিন্তু এখানে হাজির হয়েছেন, ফুল নিয়ে অপেক্ষায় আছেন তাদেরকে বরণ করে নেবেন। এই যে একটা দীর্ঘ কারাবাসের পর এখন যে মুক্তি পেতে যাচ্ছে, আসলে এটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি এবং পরিবেশ এখানে বিরাজ করছে, একটা উৎসবমুখর পরিবেশ এই কেন্দ্রীয় কারাগারের সামনে। আমরা আসলে দেখেছি কিছুক্ষণ পরেই আসলে, যদিও গতকালকে এই যে তাদের মুক্তির বিষয়ে যে জামিননামা এই কোর্ট থেকে কারা কর্তৃপক্ষের কাছে যে এসেছে এবং সেটাকে যাচাই বাছাই শেষে কিন্তু এখন প্রক্রিয়া চলছে তাদেরকে জামিনে মুক্তি দেওয়ার বিষয়ে, এবং অপেক্ষমান আছে সবাই। আমরা একটু আসলে আমাদের একজন সহকর্মী আছে যিনি এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন আসলে রিপোর্টিং করছে, তার সাথে আমি কথা বলতে চাই। আমরা জানতে চাই যে এতদিন সময় কেন লাগলো? এখানে বিডিআর বিদ্রোহের পর যে হত্যা মামলাটি হয়েছিল, সেই হত্যা মামলায় কিন্তু যারা খালাস পেয়েছে তাদেরকে এই বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় মুক্তি দেওয়া হয়েছে, এবং এত দীর্ঘ সময় কেন লাগলো? সাদিক, আপনাকে শুরু থেকে এই বিষয়টা বলতে হবে। 2009 সালের 25 এবং 26 তারিখে যে ফেব্রুয়ারি মাসের যে হত্যাকাণ্ডটি হয়, সেই হত্যাকাণ্ডের পরবর্তীতে কিন্তু মামলা হয়েছে মোট 2টি। প্রথমত একটি হত্যা মামলা হয়েছে এবং পরবর্তীতে আরেকটি বিস্ফোরক মামলা হয়েছে নিউ মার্কেট থানায়। তো প্রথমত হত্যা মামলার বিচারটা কিন্তু নিম্ন আদালতে হয়েছে এবং নিম্ন আদালত থেকে একটা রায় হয়েছিল। সেই রায়ে কিন্তু 2013 সালে পরবর্তীতে কিন্তু উচ্চ আদালতে এটা নিয়ে আবার আপিল হয় এবং 2017 সালে একটা রায় হয়, এবং সেই রায়ের পূর্ণাঙ্গ আদেশ কিন্তু 2020 সাল নাগাদ চলে আসে। এবং সেখানে দেখা যায় হত্যা মামলায় যারা খালাস পেয়েছে তারা কিন্তু বিস্ফোরক মামলায় তারা কিন্তু আবারও কারাবন্ধ থেকেছে এবং তারা কোনোভাবে মৃত্যু ছাড়া কেউই এই মামলা থেকে মুক্তি পায়নি। পরবর্তীতে সরকার পতনের পর, অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের পর এই মামলাটি কিন্তু নতুন করে আলোর মুখ দেখার সম্ভাবনা তৈরি হয় এবং পরবর্তীতে এই মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে কিন্তু এই মামলাটি শুনানি শুরু হয়। কিন্তু সাক্ষ্য গ্রহণ এবং শুনানির যে 4টি দিন পড়েছিল, সেই 4টি তারিখে কোনোটিতেই তারা কিন্তু
কোনো প্রকার সাক্ষী হাজির করতে পারেনি, কোনো প্রকার শুনানি অনুষ্ঠিত হয়নি। এবং সবশেষ এই গত 9 তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের 9 তারিখে ঢাকা আলিয়া মাদ্রাসার যে অস্থায়ী আদালতটি রয়েছে সেখানে কিন্তু একটি জামিন শুনানি এবং সাক্ষ্য গ্রহণের কথা ছিল, এবং সেটি আমরা একটু জানি যে জামিনের আদেশ হয়েছে। জামিনের আদেশ হওয়ার পর আসলে যাদেরকে জামিন দেওয়া হয়েছে সেটা তো আসলে যাচাই বাছাই করা হয়েছে। এখন সেই 19 তারিখ থেকে আজকে এখনো পর্যন্ত মুক্তি পাননি। তো এত দীর্ঘ সময়টা কেন এবং কাদেরকে জামিন দেওয়া হয়েছিল, এবং এই যে জামিন যাদেরকে দেওয়া হয়েছে সেক্ষেত্রে যাচাই বাছাই চলেছে। আমরা যতটুকু এখানে জানতে পেরেছি যে যাদের উচ্চ আদালতে আপিল আছে, অর্থাৎ হত্যা মামলায় খালাস পাওয়ার পরও আপিল থাকার কারণে, আপিল যে ঝুলন্ত থাকার কারণে কিন্তু অনেকেই যারা খালাস পেয়েছিলেন হত্যা মামলায় তারা কিন্তু পাননি জামিন, বা তাদেরকে এই যে যাচাই বাছাইটা হয়েছে সেক্ষেত্রে আপনি কাদেরকে বিবেচনা করে জামিনটা দেওয়া হয়েছে এই বিষয়টা আপনি একটু জানতে চান। আচ্ছা সাদিক, এখানে একটা ব্যাপার আছে। আদালত কিন্তু একটি আদেশ দিয়েছেন, সেই আদেশটা এমন যারা হত্যা মামলায় যারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে বিস্ফোরক মামলার রয়েছে এর মধ্যে একটা ক্যাটাগরি তৈরি করে দিয়েছে, যারা হত্যা মামলায় খালাস পেয়েছে এবং যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নেই তারা খালাস পাবেন। পাশাপাশি যারা উচ্চ আদালতে যাদের জন্য আপিল রয়েছে এবং তারা কিন্তু মুক্তি পাচ্ছেন না, পাশাপাশি যাদের হত্যা মামলায় সাজা হয়েছে এবং সেই সাজাটা তারা এরই মধ্যে অর্থাৎ গত 16 বছর সেই সাজাটি খেটেছেন। যেটা বলছিলেন আমান যে এটা যাচাই বাছাই প্রক্রিয়া শেষে কিন্তু গতকালকেই কাদেরকে জামিন দেওয়া হবে, কারা মুক্তি পাবে সেটার তালিকা চলে এসেছে এবং সেটা যাচাই বাছাই করে এখন প্রক্রিয়া চলছে, এবং কিছুক্ষণ পরেই তারা একে একে জামিন পাবেন, মুক্তি পাবেন এবং তাদেরকে বরণ করে নেবেন তার পরিবারের সদস্যরা। আমরা সেই অপেক্ষায় আছি এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে এমনও অনেকে আছে যারা তাদের বাবাকে আসলে 3 বছর বয়সে তার বাবাকে এখানে কারাবরণ করে এবং দীর্ঘ সময় পর স্বজনকে ফিরে পাচ্ছেন। এই আনন্দটা আমরা দেখেছি স্বজনদের মাঝে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সহকর্মী সাদিকুর রহমান এবং আরেক সহকর্মী আমার নবী আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। আগামী মাসেই জুলাই আন্দোলনে সংগঠিত অপরাধের বিষয়ে প্রতিবেদন দেবে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। সুইজারল্যান্ডে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে একথা জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। আলাদা বৈঠকে পাচারের অর্থ ফেরাতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন ল্যাগার্ডের সহায়তা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসার কথা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্টিনো। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বৈঠকে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত অপরাধে তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। এ সময় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন ফেব্রুয়ারির মাঝামাঝিতে প্রকাশ করা হবে বলে জানান ভলকার তুর্ক। প্রতিবেদনটি প্রকাশের আগে বাংলাদেশ সরকারের সঙ্গে তা শেয়ার করা হবে বলেও জানান তিনি। অধ্যাপক ইউনূস নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ করার প্রচেষ্টায় মিয়ানমারের রাখাইন অঞ্চলের অভ্যন্তরে একটি জাতিসংঘ ওভারসিন সেফ জোন তৈরির আহ্বান জানান। এদিকে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেন ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ল্যাগার্ডের সঙ্গে। এ সময় শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনতে সহায়তা চান অধ্যাপক ইউনূস। তিনি বলেন, শুধুমাত্র দেশের ব্যাংকিং খাত থেকে প্রায় 17 বিলিয়ন মার্কিন ডলার এবং শেখ হাসিনার 15 বছরের শাসনামলে প্রতি বছর 16 বিলিয়ন ডলার করে দেশ থেকে পাচার হয়েছে। ল্যাগার্ড অন্তর্বর্তী সরকারের পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের উদ্যোগকে সমর্থন জানান। তিনি সুপারিশ করেন বাংলাদেশ এই অর্থ ফেরাতে IMF এর সাহায্য নিতে পারে। দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক সমস্যা দূর করতে অলিম্পিকের মতো বিশ্বমঞ্চের প্রতিযোগিতা ভূমিকা রাখতে পারে। বিনোদনকে সামনে রেখেই সামাজিক দায়িত্ব পালন করা সম্ভব। ইতালির শীতকালীন মিলান অলিম্পিকও সামাজিক হতে পারে বলেও মত প্রকাশ করেন তিনি। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্টিনোর সঙ্গেও বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিফা সভাপতি জানান, আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চান তিনি। দেশের নারীদের ফুটবলের উন্নয়নের জন্য অর্থায়নের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। শাতিলা শারমিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বুধবার ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত বলেননি জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে আঞ্চলিক বিভিন্ন বিষয়, যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক আরও গভীর, দুদেশের প্রতিরক্ষা সহায়তা এবং স্বাধীন ও মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। উন্নয়নের নামে প্রতিদিনই কোনো না কোনো সড়ক অলিগলি খুঁড়ছে কোনো না কোনো সংস্থা। তবে এর ফল তো পাচ্ছেই না, উল্টো একরকম জিম্মি হয়ে পড়ছেন নগরবাসী। এই অবস্থায় সিটি কর্পোরেশন কেবলই আইনি জটিলতার অজুহাত দিচ্ছে। আশরাফুল ইসলামের তোলা ছবিতে ঢাকা উত্তর সিটির বেহাল সড়ক আর অলিগলির বিস্তারিত দেখব আল আমিন তুষারের রিপোর্টে। প্রায় 60 লাখ মানুষের আবাস ঢাকা উত্তর সিটি। পাখির চোখে ঝাঁ চকচকে এই শহরের ভেতরটা যেন দেখার কেউ নেই। রাস্তাঘাট থেকে অলিগলি, ধুলার রাজত্ব থেকে মুক্তি মেলা দেয়। শুষ্ক মৌসুমে ধুলায় ধূসর আর বর্ষায় জলাবদ্ধতা, এই যেন নিয়তি। সিটি কর্পোরেশন, ওয়াসা, তিতাস, ডেস্কো সবাই মিলে প্রায় প্রতিদিনই কোনো না কোনো সড়ক অলিগলি খুঁড়ছে। সঙ্গে উন্নয়ন প্রকল্পের ধীরগতি তো আছেই। খানাখন্দ আর এবড়ো থেবড়ো রাস্তা মেনে নিয়ে দিনাতিপাত নগরবাসীর। মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা, নতুন বাজার সহ বেশ কিছু এলাকার সড়ক থেকে শুরু করে অলিগলির চিত্র এমন, যেন উন্নয়নের মোড়কে কেবলই ভোগান্তি গিলছেন এসব এলাকার বাসিন্দারা। নিয়মিত কর দিয়ে সুবিধা তো দূরে থাক, উল্টো দুর্ভোগে নাজেহাল উত্তর সিটির সিংহভাগ মানুষ। বৃষ্টি হয় তাই এক কাটু পানি জমে, ট্যাক্স নেয়, সবকিছুই নেয়, কিন্তু কোনো কাজ হচ্ছে না। গত বর্ষায় একজনের বাচ্চা ডেলিভারি, বউকে কাঁধে করে রাস্তা নিয়ে গেছে। প্রথম বসাইছে এই ড্রেনেজ, পরে বসাইছে পানির লাইন বসাবার পরে আবার দুই ইন্টারনেট লাইন, মানে এতে লাইন বসানোই শেষ হয় না। সড়কের এমন অবস্থায় গাড়ির মতোই যেন হেলেদুলে এগোচ্ছে সংস্কার কাজ। যদিও কাজের এই দীর্ঘসূত্রিতার দায় একে অপরকে দিচ্ছেন এলাকাবাসী আর কর্তৃপক্ষ। এলাকাবাসীর অভিযোগ, স্বার্থ হাসিলের গেড়াকলে আটকে যাচ্ছে সড়কের সংস্কার কাজ, আর সিটি কর্পোরেশনের সেই পুরনো আইনি জটিলতার দায়সারা অজুহাত। সরকারের যখন প্রয়োজন হয়, সরকাররা বাড়ি গদ্দু আর ব্রিজ ভাঙ্গা সরকার রোড লিয়া যায়, আর সরকারের যখন প্রয়োজন না হয় তাহলে সরকার যুগ যুগ দরিয়া এটারে ফসায় এবং জনগণের ভোগান্তি করে। যদি আমরা বলি তাহলে তারা উল্টো কথা বলবে, তোমার কি আছে, তুমি তো সরে দাও। তো উন্নয়নের ইয়াটা করতে গিয়ে যদি আমরাই মনে করেন সাফারার হই, তাহলে তো আমরা উন্নয়নের দরকার নেই ভাই। আইনি জটিলতার মধ্যে অনেক সময় পড়ে যেতে হচ্ছে আমাদেরকে, তো সেটাকে নিষ্পত্তি করে যখন আমরা কাজটা করতে যাই তখন একটু দীর্ঘসূত্রিতা হয়ে যাচ্ছে কোনো কোনো এলাকায়। মাস্টার প্ল্যান অনুযায়ী যখন কাজটা করি তখন প্রায়োরিটিটাকে আগে গুরুত্ব দেওয়া হয় যে কোন জায়গাটা আমার আগে করতে হবে। সমাধান হিসেবে তাই সরকারের সকল সংস্থার সমন্বয় নিশ্চিত করতে আলাদা রেগুলেটরি কমিশন রাখার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার পরামর্শ এই বিশেষজ্ঞের। একজনের কাজ আরেকজন করবে না, সে তাকে আঙুল দেখাবে, আরেকজন তাকে দেখাবে, কাজের কাজ কিছু হয় না। কিন্তু আমরা গত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় ঢাকাকে দুই ভাগ করে আরো বেশি নন ফাংশনাল করে ফেলেছি। একটা কমিশন করে তার দুর্বলতাগুলি দেখে তাকে সক্ষম করার প্রয়োজনীয় পলিসি অ্যান্ড স্ট্রাকচারাল রিফর্মের রিকমেন্ডেশনটা যদি আপফ্রন্টে আমরা করে রাখি এবং আমরা যদি পলিটিক্যাল পার্টিগুলিকে এঙ্গেজ করে তাদের ম্যানিফেস্টোর মধ্যে ঢুকাতে পারি, আমার মনে হয় কিছুটা হয়তো সুযোগ আসবে। সঙ্গে এসব প্রকল্প শুরু হবার আগেই ইউটিলিটি প্রতিষ্ঠানগুলো পরিকল্পনা অনুযায়ী তাদের সেবা নিশ্চিত করবে, এমনটাই আশা নগরবাসীর। বাংলাদেশে সড়ক উন্নয়ন আর সংস্কারের যে ব্যয় তা পৃথিবীর আর 10টা দেশের চেয়ে অনেক বেশি, আর যার অন্যতম কারণ দুর্নীতি এবং কাজের দীর্ঘসূত্রিতা। গণঅভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে এই তকমা থেকে মুক্তি পাবে দেশ, আর সাধারণ জনগণ মুক্তি পাবে জনভোগান্তি থেকে, এমনটাই চাওয়া সবার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। গাড়ি ধোয়াতে আমার অনেক কষ্ট হয়। বাচ্চাদের ঠান্ডা, কাশি, রোগ জীবাণু সবকিছু সবসময় লেগেই থাকে। ধুলায় ধূসর চারদিক, বিষাক্ত হয়ে উঠেছে রাজধানীর বাতাস। বৃষ্টি না হওয়ায় বাড়ছে তাপমাত্রা। উদ্বিগ্ন সাধারণ মানুষ, মাস্ক ব্যবহারের পরামর্শ।
জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টার অভিযোগের নিন্দা জানিয়েছেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় তিনি বলেন, অনৈক্য ও বিভেদ সৃষ্টির মাধ্যমে ফ্যাসিস্টদের সুযোগ দেওয়ার চেষ্টা চলছে। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ করে নাগরিক কমিটির এক নেতার সমালোচনাও করেন তিনি। বিএনপি নেতারা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে। এই হাসিনার পতন শুধু জুলাই আগস্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। যে জিয়া বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য সকল দলের নেতাদেরকে নিয়ে একটা ঐক্য গড়ে দেশ পরিচালনা করেছে, সেই জিয়াকে নিয়ে, জিয়াবাদকে নিয়ে দয়া করে কোনো কটূক্তি না করাই ভালো। চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে যথাযোগ্য সামরিক মর্যাদায় ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কমান্ড হিসেবে অভিযুক্ত হন তিনি। সেনাবাহিনী প্রধান শহীদ আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এরপর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল ব্যাজ পরিয়ে দেন। এ সময় সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে বলেন, যুদ্ধাপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংগ্রহে ভূমিকা রাখবে সেনাবাহিনী। আমি কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা, যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। রমজানকে সামনে রেখে খেজুর ছোলার বাজারে বাড়তে পারে উত্তাপ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চাহিদার তুলনায় গেল 6 মাসে পণ্য দুটির আমদানি অনেক কম। তবে ব্যবসায়ীদের কেউ জানাচ্ছেন, আগের মজুদ থাকায় বাজার অতটা অস্থির হবে না। এদিকে পণ্য মজুদ করে কৃত্রিম সংকট ঠেকাতে বিশেষ নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। এর মাঝে মার্চে শুরু হতে যাওয়া রমজানে পণ্যের দাম কেমন হতে পারে এ নিয়ে শঙ্কিত তারা। দিন আনে দিন কাজ করে যারা খাচ্ছে তাদের অনেক কষ্ট হয়ে যাবে সামনের দিকে চলতে। খাইবে গিয়া যারা বড় লোক খাই তারা গরিব মানুষ খাই না। 1 কেজি তেল কিনা লাগে 190 টাকা, আমরা দিনে কামাই করি 700 টাকা 800 টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, রমজানকে সামনে রেখে সবচেয়ে বেশি চাহিদা থাকা খেজুরের আমদানি অনেক কম। রমজানে 60 থেকে 70 হাজার মেট্রিক টনের বিপরীতে গেল জুলাই ডিসেম্বরে আমদানি হয়েছে মাত্র 4233 মেট্রিক টন। সরকার এই পণ্যে ভ্যাট ট্যাক্স কমালেও বাজারে দাম না কমার কথা আগেভাগেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। 25% কমানোর পরে এটা মনে হয় না আমার জনগণের উপরে কোনো প্রভাব ফেলবে। এটা জাস্ট একটা চোখে ধুলা। যেহেতু আমদানি করি আমরা ডলার দিয়ে, তো এই কারণে একটু দাম বাড়বে, আবার ডিউটি কমাইছে আবার তো কমবে। অবশ্য ব্যবসায়ীদের কেউ জানাচ্ছেন, ছাত্র জনতার বিপ্লবের জেরে আমদানি বাধাগ্রস্ত হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আমদানি বাড়ার পাশাপাশি আগের থাকা পণ্যের মজুদ চাহিদা পূরণে সাহায্য করবে। বাজারও সেল করে, প্রতিষ্ঠান থেকে নিয়ে সেল করে। পরিবর্তনের পরে কিছু ব্যবসায়ী হয়তো খেজুর আনা কমাই দিচ্ছে, হয়তো নতুন করে ওই জায়গাটা কেউ না কেউ নিবে, যেহেতু ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, কেউ না কেউ আনবে। এদিকে ইফতারির আরেক অনুষঙ্গ ছোলার আমদানি হয়েছে 39,623 মেট্রিক টন। রমজানে চাহিদা প্রায় 1 লাখ মেট্রিক টন। আর চিনি আমদানির পরিমাণ প্রায় 5,62,000 মেট্রিক টন এবং ভোজ্য তেল 13,60,000 মেট্রিক টন। পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছর রমজানের আগে সরকার তাদের নিয়ে বসলেও এবার সেই উদ্যোগ এখনো নেই। তো কিনছে বিধায় এত মাল তো তারা এলসি দিছে। এখন আইন আনার পরে যদি বলে যে আমার পর্দা বেশি পড়ছে, মুখ হয়েছে, এই জায়গাটার ব্র্যাকেট দেওয়ার মালিক হলো সরকার। আমরা যারা বাজারের যে প্রতিনিধিত্ব করি যে আইটেমের, তাদেরও কিছুতে দায়ভার যদি আপনার ইন্ডিকেট করে দেয়। কিন্তু এখানে দুঃখজনক হলো যে আজকে 4 মাস যাবৎ আমরা কোনো তথ্যই বিহীনভাবে চলছি। এদিকে অর্থনীতিবিদরা কৃত্রিম মজুদ ঠেকানোর উদ্যোগ নিতে জোর তাগিদ দিয়েছেন। আমদানিকৃত এই পণ্যগুলা দেখা যাবে অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা মজুত করে রাখে। রোজার দেখবেন যে
এক সপ্তাহের মধ্যেই দেখবেন যে পণ্য নাই। তাহলে কোন গুদামে মালিকরা মালগুলো রাখছে সেগুলো আপনার পর্যবেক্ষণ করা দরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরও সিন্ডিকেটের দৌরাত্ম্য না কমায় বাজারে সরবরাহ বাড়ানোর বিকল্প নেই বলে তাদের মত। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে ক্রমেই বাড়ছে বিষাক্ত বাতাসের পরিমাণ। এরই মধ্যে রাজধানী সহ আশপাশের এলাকায় বায়ু দূষণের ঝুঁকিপূর্ণ অবস্থা জানিয়ে সতর্কতামূলক পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্টরা বিভিন্ন প্রকল্প হাতে নিলেও প্রতিনিয়তই নতুন মাত্রা যুক্ত হচ্ছে বায়ু দূষণে। অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। শেখ শাহনেওয়াজ সোহাগের তোলা ছবি এবং তুষার আহমেদ ইমনের তথ্য নিয়ে রিপোর্ট। বিশ্বে প্রতি বছরই বায়ু দূষণ তালিকার ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকে রাজধানী ঢাকা। তবে সম্প্রতি বায়ু দূষণের শীর্ষ তালিকায় আছে এ শহর। এবার শীতের শুষ্ক মৌসুমেও বায়ু দূষণের মাত্রা নিয়ন্ত্রণহীন। বিশেষজ্ঞরা বলছেন শীতে বৃষ্টি না থাকায় দূষণ বাড়ছে। শীতকালে বৃষ্টিপাত কম হওয়ার কারণে বাতাসের মধ্যে যে ভেসে বেড়া ধূলিকণা বা ধোঁয়ার পরিমাণটা বেশি থাকে, ফলে দেখা যায় যে এই সময় স্বভাবতই বায়ুর মানটা তুলনামূলকভাবে অন্যান্য সময়ের তুলনায় একটু খারাপ থাকে। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে গত 7 বছরে পরিবেশ দূষণ মাত্রায় দৃশ্যমান কোনো পরিবর্তনই নেই। ন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যেখানে বায়ু দূষণ মাত্রার বার্ষিক গড় মান 35-এর কাছাকাছি থাকার কথা, সেখানে প্রতি বছরই ঢাকায় এ মান থাকে 80-এর উপরে। আর 2024 সালে ঢাকায় এ দূষণ মান ছিল 83.9। প্রতিনিয়ত বায়ু দূষণ মাত্রা যে হারে বাড়ছে তাতে পূর্বের বছরগুলো ছাড়িয়ে যেতে পারে। এই অবস্থা নিয়ন্ত্রণে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করছে সাধারণ মানুষ। বাচ্চাদের ঠান্ডা, কাশি, রোগ জীবাণু সবকিছু সবসময় লেগেই থাকে। গাড়ি ধোয়াতে আমার অনেক কষ্ট হয়। আমার ছেলে মেয়ে যখন বাইরে যায়, স্কুল কলেজে যায়, তখন তাদের চিন্তা থাকে যে কখন কোন রোগ বালাই নিয়ে চলে আসে। ঢাকা শহরে যে পরিমাণে বায়ু দূষণ, আমাদের চলাফেরা করতে খুবই কষ্ট হয়। পরিবেশ অধিদপ্তর বলছে বায়ু দূষণ প্রতিরোধে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা 2024 থেকে 2030 গ্রহণ করা হয়েছে, যাতে ইটভাটা বন্ধ সহ নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আজকে বায়ু দূষণের মাত্রাটা একটু বেশি। বায়ু দূষণ সাধারণত মূল কারণটাই হলো যে বার্নিং মধ্যে পুরানো যেখানে পড়ে সেখান থেকে বায়ু দূষণ বেশি হয়। প্ল্যান বাস্তবায়নে সরকার বিভিন্ন ধরনের বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট বাস্তবায়ন করছে, সেটা পরিবেশ অধিদপ্তর করবে, পাশাপাশি বিআরটিএ করবে। 2030-এর মাঝে টার্গেট রেখে 40 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার কমানোর টার্গেট নির্ধারণ করেছে। এটা গ্রেটার ঢাকা এরিয়ায়। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এর তথ্য অনুযায়ী বুধবার সকালেও রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকায় বায়ুমান ছিল 300-এর বেশি। ঝুঁকিপূর্ণ এ অবস্থায় জনসাধারণকে মাস্ক পরিধান সহ বাইরে না যাওয়ারও পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। মাঘের শীতে কাঁপছে দেশ। বিভিন্ন জেলায় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া নৌ রুটে 4 ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল। প্রচণ্ড ঠান্ডা আর হিম বাতাসে কাবু সারা দেশ। গেল কয়েকদিন শীতের তীব্রতা কম থাকলেও বৃহস্পতিবার থেকে তা আবারও বেড়েছে। কোথাও কোথাও বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। বেলা হলেও এখনো দেখা মেলেনি সূর্যে। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ। এদিকে হিম বাতাসে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। যা কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো, কি হবে আমরা জানি না। গাড়ি চলতে পারছি না, খুব কামাই কাজ কম হয়েছে, লোকজন বেড়াইছে না। আমি ঢাকা থেকে আসলাম, যেখানে 7 থেকে 8 ঘন্টার মধ্যে আসার কথা, সে জায়গায় আমি আসলাম বর্তমান মনে করেন যে 14 ঘন্টা লাগলো। শীতে কুয়াশা কিছু দেখা যাচ্ছে না। ডায়রিয়া, সর্দি কাশি ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, যাদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। নির্দিষ্ট শয্যার বিপরীতে ভর্তি হচ্ছে 3 গুণ বেশি রোগী। একদম ডায়রিয়া, পাতলা পায়খানা, পানি খাইতে খাইতে অবস্থা খারাপ। পরে এখন মোটামুটি সুস্থ আর কি আছে। পায়খানা 2 বার করছিল, পরে বমি করছিল 4 বার। এদিকে ঘন কুয়াশার কারণে 4.5 ঘন্টা বন্ধ থাকার পর সকাল 7:30টার দিকে আবারও ফেরি চলাচল স্বাভাবিক হয় মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে। এর আগে তীব্র কুয়াশায় বুধবার রাত 3টার দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। এ সময় 96টি যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে ছোট বড় 5টি ফেরি। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তৈরি হওয়া অস্থিরতার জেরে বাংলাদেশে ভিসা বন্ধ রেখেছে ভারত।
এতে বেনাপোল বন্দর দিয়ে কমে গেছে যাতায়াত। সদ্য বিদায়ী বছরে 2023 সালের তুলনায় এই সংখ্যা কমেছে 2,34,000-এর বেশি। ভিসা বন্ধ থাকায় দুদেশের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন নাগরিকরা। পরিস্থিতি শান্ত হওয়ায় আবারও ভারতকে ভিসা চালুর অনুরোধ করেছেন তারা। আজিজুল হকের তথ্য, শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। বেনাপোল বন্দর থেকে ভারতের কলকাতা শহরের দূরত্ব মাত্র 84 কিলোমিটার। ভ্রমণ, ব্যবসা, চিকিৎসা বা অন্যান্য কাজে ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতকারীদের বড় অংশ ব্যবহার করেন বেনাপোল পেট্রোপোল রুট। গণ অভ্যুত্থান পরবর্তী নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশিদের ভিসা বন্ধ রেখেছে ভারত। এতে কমে গেছে যাত্রী যাতায়াত। 2023 সালের তুলনায় 2024 সালে কমেছে 2,34,000। বাংলাদেশিদের পাশাপাশি কমেছে ভারতীয়দের যাতায়াত। যাত্রী কম থাকায় চাপ নেই ইমিগ্রেশনেও। ভারতীয় কর্তৃপক্ষ ভিসা না দেওয়ার ফলে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত অনেক কমে গিয়েছে এবং যারা ভিসা পাচ্ছে ওনাদেরকে আমরা সেবা দেওয়ার জন্য ইমিগ্রেশন পুলিশ সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে। সাময়িকভাবে আমাদের আয়ে কিছুটা প্রভাব পড়লেও আমরা আশা করছি এটা খুব দ্রুতই কাটিয়ে উঠবে এবং এক্ষেত্রে যাত্রী সেবার ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ সর্বদাই বদ্ধপরিকর। বেনাপোল বন্দরে থাকা যাত্রীরা জানালেন, ভারত ভিসা সেবা বন্ধ রাখায় ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা কিংবা অন্যান্য কাজে বাংলাদেশিরা যেমন যেতে পারছেন না, তেমনি ক্ষতির মুখে পড়ছেন ভারতীয়রাও। বাংলাদেশে আছে এখন ভিসা দিচ্ছে না, তারপরে এখন আমাদের তো অনেক রোগ ব্যাধি, কারণ আমরা চিকিৎসা পাচ্ছি না। বাংলাদেশে ভিসা পাওয়ার কারণে পর্যটনটা যেতে পারছে না বলে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। যাতায়াতকারীরা বলছেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি উন্নত হয়েছে। এমন বাস্তবতায় ভারত আবারও ভিসা চালু করতে পারে। বর্তমান যে সিচুয়েশন এখন মোটামুটি কন্ট্রোলে আছে, তো সেই দিক থেকে যদি চিন্তা করে গভর্নমেন্ট, ভারত সরকার যদি চিন্তা করে যে হ্যাঁ এগুলো আবার খুলে দেওয়া উচিত, ওপেন করে দেওয়া উচিত। সবশেষ 19 জানুয়ারি বেনাপোল দিয়ে বাংলাদেশ ও ভারতে যাতায়াত করেছে 1,735 জন পাসপোর্টধারী। সময় সংবাদ, বেনাপোল। আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি তাদের শরিয়া অর্থায়নে উইন্ডো আইডিএলসি ইসলামিক চালু করেছে। এ উপলক্ষে বুধবার রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী। আরও ছিলেন আইডিএলসি ফিনান্স এর চেয়ারম্যান আজিজ আল মাহমুদ সহ অন্যান্য শরিয়া বিশেষজ্ঞ ও অংশীদাররা। বক্তারা বলেন, আইডিএলসি ইসলামিক শরিয়া ভিত্তিক অর্থায়ন ব্যবস্থা। এর সেবাগুলোর মধ্যে রয়েছে মুদারাবা আমানত, যা ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন মেয়াদী এবং মাস ভিত্তিক আমানত সেবা প্রদান করে। নথিপত্রহীন অভিবাসীদের আটকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয়েছে অভিযান। নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে 4 বাংলাদেশিকে। অভিবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চালানো হবে স্কুল, গির্জা ও হাসপাতালেও। সংবেদনশীল এই স্থানগুলোতে অভিবাসী আটক কার্যক্রমের উপর থেকে 1 দশকের বেশি সময়ের নিষেধাজ্ঞা বাতিল করে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তে আতঙ্কিত অভিবাসীরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। প্রতিশ্রুতি বাস্তবায়নে কাল বিলম্ব করেননি নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই শক্ত হাতে অবৈধ অভিবাসী দমন শুরু করেছেন তিনি। ধরপাকড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। জানা গেছে সাদা পোশাকের পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় এদের মধ্যে একজন পরিচয়পত্র দেখাতে অস্বীকৃতি জানায়। এ ঘটনার পর বাঙালি অধ্যুষিত এলাকার সড়ক ও রেস্তোরাঁয় লোকজনের ভিড় নেই বললেই চলে। চরম আতঙ্কে বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীরা। এদিকে এখন থেকে স্কুল, গির্জা এমনকি হাসপাতালগুলোতেও অভিবাসীদের গ্রেপ্তার করতে পারবে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ। আইস এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সংস্থাগুলোর ওপর গেল 1 দশকেরও বেশি সময় ধরে এসব স্থানে অভিযান পরিচালনায় নিষেধাজ্ঞা ছিল। হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা বাতিল করা সহ জারি করা হয় নতুন নির্দেশনা। এতে বলা হয়, সংবেদনশীল স্থানগুলোতে যাতে কেউ লুকিয়ে না থাকতে পারে, তাই এই নিষেধাজ্ঞা বাতিল করা হয়। অপর এক নির্দেশনায় বলা হয়, বৈধ কাগজপত্র না থাকা কেউ গ্রেপ্তার হলে সেই ব্যক্তি যদি যুক্তরাষ্ট্রে 2 বছরও বেশি সময় ধরে তার অবস্থান প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে তাকে দ্রুতই দেশ থেকে বের করে দিতে পারবে কর্তৃপক্ষ।
এদিকে সংবেদনশীল স্থানগুলোতে গ্রেপ্তারের অনুমতি দেয়ায় ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ ক্ষতিকর প্রভাব ফেলবে বলে সতর্ক করেছেন আইনজীবীরা। সেন্টার ফর ল অ্যান্ড সোশ্যাল পলিসি এক বিবৃতিতে জানায়, এই পদক্ষেপের কারণে অভিবাসীদের পরিবার ও তাদের সন্তানদের পাশাপাশি মার্কিন শিশুরাও মারাত্মক মানসিক চাপের সম্মুখীন হতে পারে। এছাড়া এরই মধ্যে মেক্সিকো সীমান্তে জারি করা হয়েছে জরুরি অবস্থা, নিশ্চিত করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এই আদেশের আওতায় অভিবাসীদের বৈধতা দেওয়ার একটি প্রকল্প বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপক্ষ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মৃত্যুর মতো চাচাকে হারাইছিলাম, অনেকদিন পরে আমরা চাচাকে পাশে পাচ্ছি। আমার 3 মাস বয়স ছিল তখন আমার নানু ভাই কারাগারে যায়, আমি এখনো তাকে দেখি নাই। 16 বছর যে কি কষ্টে আমরাই জানি। 16 বছর পর পিলখানার বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত বিডিআর সদস্যরা কাশিমপুর ও কেরানীগঞ্জ কারা ফটকে স্বজনদের উচ্ছ্বাস, ন্যায় বিচার পাওয়ায় স্বস্তি। ফেব্রুয়ারিতে জুলাই আন্দোলনের প্রতিবেদন দেবে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। তুর্কি ইউনুস সাক্ষাৎ, পাচারের অর্থ ফেরাতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহায়তা কামনা। বৃষ্টি হয় তেনে কাটু পানি জমে। একজনের বাচ্চা ডেলিভারি, বউকে কাঁধে করে রাস্তা নিয়ে গেছে। রাজধানীতে উন্নয়নের নামে প্রতিদিন রাস্তা খোঁড়াখড়ি, কাজের ধীরগতি দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। সংস্থাগুলোর সমন্বয় করতে আলাদা কমিশনের পরামর্শ। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।